অগত্যা এসে অনিকার পা টিপতে লাগলো। পা টিপতে টিপতে সাজিদ বলল, ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব। হুম। আমি যদি এখান থেকে চলে যাই, আমার মা বাবা ভাই বোনদের কি হবে? তারা তো না খেতে পেয়ে মারা পড়বে। সেই সম্পর্কে তোকে চিন্তা করতে হবে না। তোর ছোট ভাইকে আমি আমার অফিসের চাকরি দিয়ে দিব, তখন আর তোদের সমস্যা হবে না। কিন্তু ও তো এখনো মাস্টার্স কমপ্লিট করেনি, আরও 1 বছর বাকি রয়েছে। ও কিভাবে এসে আপনার অফিসের কাজ করতে পারবে? তোকে এত কিছু ভাবতে হবে না, এটা আমার অফিস। আমি যাকে ইচ্ছে তাকেই চাকরি দিতে পারবো, তোদের পরিবারের কোনো সমস্যা হবে না। যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু ম্যাডাম, একটা অনুরোধ আছে, রাখবেন? কি? আপনি আমার সাথে অফিসে যে আচরণগুলো করেছেন, আমার ভাইয়ের সাথে দয়া করে এরকম আচরণ করবেন না। ও যেন বুঝতে না পারে, সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন। তোকে বলতে হবে না, আমি জানি কোন সময় আমার কি করতে হবে। এখন কথা না বলে ভালো করে পা টেপ আমার। সাজিদ পা টিপে দিতে লাগলো। কিছুক্ষণ পর অনিকা ঘুমিয়ে পড়ল। সাজিদ তাকে ছেড়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। এইভাবে কেটে গেল প্রায় 2 সপ্তাহ মতো। এই 2 সপ্তাহে সাজিদের প্রতি অনিকা অনেক অত্যাচার অপমান করেছে, আর সাজিদ সব মুখ বুঝে সহ্য করে নিয়েছে। আর কী বা করতে পারতো ও? এখন সাজিদের আব্বু কিছুটা সুস্থ আছে, কিছুটা নয় অনেকটাই সুস্থ আছে। তিনি এখন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন। সাজিদের সাথে এখনও শুধু তার আম্মুরই কথা হয়। তার আম্মু মাঝে মধ্যে অনিকা আর তার খোঁজ নিত, আর সাথে বাসার সব খবরও সাজিদকে বলতো। আজকে সাজিদ তার কাঙ্ক্ষিত কাজটি করবে। সে অনিকাকে না জানিয়ে এই 2 সপ্তাহের ভিতর ডিভোর্স পেপার তৈরি করে নিয়েছিল। আজ সে অনিকাকে মুক্ত করে দেবে। তাকে নিয়ে আর ভাববে না, তাকে নিয়ে আর সংসার করবে না। আজ রাতে অনিকাকে ঘুম পাড়িয়ে সাজিদ অনিকার উদ্দেশ্যে একটা চিঠি লিখল। চিঠিটা লিখতে তার খুবই কষ্ট হচ্ছিল। তার চোখ দিয়ে শুধুই পানি বের হচ্ছিল, কারণ সেও তো অনিকাকে অনেক ভালোবাসত। সেও চেয়েছিল তাকে নিয়ে একসাথে একটা সুখের সংসার করবে, কিন্তু তা আর হলো না। হয়তোবা মহান আল্লাহ তাআলা এটা চান না। চিঠিটা লেখার পর সে অফিসের রিজাইন লেটার অনিকার রুমের টেবিলে রেখে দিয়ে আসে। সাজিদ শেষবারের মতো অনিকার মায়াবী মুখটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ডিমলাইটের আলোয় ঘুমন্ত চেহারাটা তাকে অসম্ভব সুন্দর লাগছে। সে অনিকার মাথায় হাত বুলিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর ডিভোর্স পেপার সই করে টেবিলে রেখে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে সকালে অনিকা উঠে ঘড়ির দিকে তাকিয়েই অবাক হয়ে যায়। প্রতিদিন অনিকার ঘুমটা ভাঙত সাজিদের মধুর কোরআন তিলাওয়াতের আওয়াজে, কিন্তু আজ ঘড়িতে সকাল 9টা বাজতে চলল। সে সাজিদের প্রতি অনেকটাই রেগে যায়। সে সাজিদকে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া পায় না। সে রেগে উঠে সাজিদের রুমে যায়, কিন্তু তাকে রুমে পাওয়া যায় না। তারপর সে রান্নাঘরে, বারান্দায়, বাসার ছাদে সব জায়গায় খোঁজে, কিন্তু তাকে পায় না। সে রেগে সাজিদকে ফোন দেয়, কিন্তু ফোনটা বর্তমানে বন্ধ অবস্থায় আছে। সে নিজের রুমের খাটে এসে বসে। আমাকে না জানিয়ে যাওয়া, তাই না? নিশ্চয়ই মসজিদে কারোর সাথে আড্ডা দিচ্ছে। দাঁড়া, আজ বাসায় আয়, তোকে দেখাবো মজা। এমন সময় তার চোখ টেবিলের উপরে যায়। সে দেখতে পায় একটা নীল রঙের কাগজে কী যেন লেখা আছে। সে চিঠিটা তুলতে গিয়েও দেখলো তার সাথে ডিভোর্স পেপার, রিজাইন লেটার রয়েছে। তাহলে কি সাজিদ তাকে ডিভোর্স দিল? হ্যাঁ, তাই তো। ডিভোর্স পেপারটা তো নিজের সাইন রয়েছে। তার মানে সাজিদ তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। অনিকার একদিকে যেমন অনেক খুশি লাগছিল, আর একদিকে দুঃখ লাগছিল। অবশ্য এখানে আনন্দের পরিমাণটাই বেশি। অনিকা সাজিদের চিঠিটা খুলে পড়া শুরু করলো। চিঠিটা খুলতে যাবে এমন সময় তার মনে হয়, আমি এই ছোট লোকের চিঠিটা কেন পড়তে যাব? আমার তো খুশি হওয়া উচিত। ব্যাপারটা আমার জানুকে জানানো উচিত, সেও নিশ্চয়ই অনেক খুশি হবে। এইভাবে সে চিঠিটাকে কি মনে করে যেন ব্যাগে রেখে দেয়। এরপর রিয়াদকে ফোন দিতে যাবে এমন সময় তাকে রিয়াদই ফোন দেয়। অনিকা ফোন রিসিভ করে। রিয়াদ বলল, হ্যালো জানু, কেমন আছো? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শোনো, তোমার জন্য একটা বড় সড়ো খুশি সংবাদ আছে। তুমি এখনো আমার আছো, এর চেয়ে বেশি খুশির কি হতে পারে?
তার চেয়েও বেশি খুশির সংবাদ আছে। তো ম্যাম, আমি কি জানতে পারি কি সেই খুশির সংবাদ? ওই ছোট লোকটা আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। কি কি বললে, আবার বলো। বলেছি যে ওই ছোট লোকটা আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন আমি তোমাকে পেতে আর কোনো বাধা থাকবে না, তোমাকে এখন বিয়ে করতে পারবো। কি বলছো কি তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তো? খুশিতে আত্মহারা হয়ে বলল, হ্যাঁ, আমি সত্যি বলছি। ঠিক আছে, কিন্তু এখন তোমার পরিবারকে কি বোঝাবে? ওরা কি মনে করবে? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ভেবে রেখেছি। সব দোষ আমি সাজিদের ঘাড়েই চাপিয়ে দিব। আচ্ছা, আমাকেও বলো না জান। না, এখন বলা যাবে না, পরে তোমাকে সব জানাবো। এখন বললে তুমি মজা পাবে না। আচ্ছা ঠিক আছে জান। আর একটা কথা, আমি পরশু দেশে আসছি, কয়েকদিন থেকে আবার চলে যাব। কি, তুমি সত্যি আসবে? হ্যাঁ আনিকা, আমি সত্যি আসছি। হায় আল্লাহ, আমি এত খুশি কোথায় রাখবো। ছোট লোকটাও বিদায় হলো আর তুমিও দেশে আসছো। আমাকেও তুমি অনেক খুশি করে দিয়েছো, কিন্তু সাজিদের পরিবারকে ম্যানেজ করবে কিভাবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে আমার। উফ রিয়াদ, তুমি এত চিন্তা করছো কেন? বললাম না আমি সব সামলে নিব। এমন সময় কলিং বেল বেজে ওঠে। অনিকার মনে হয় হয়তোবা সাজিদ এসেছে। সে কল কেটে দিয়ে দরজা খুলতে যায়। সে সময় তার মনে হয় সাজিদ তো চলে গেছে, তাহলে আবার কে আসলো? এদিকে কলিং বেল বেজেই চলেছে। সে গিয়ে দরজাটা খুলে দেয়। খুলে দিয়ে দেখে তার আব্বু আম্মু চলে এসেছে। সে খুশিতে প্রায় চিৎকার দিয়ে ওঠে, কারণ এ তো মেঘ না চাইতেই জল। অনিকা তার আম্মুকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করতে থাকে। তার আম্মু বলল, কাঁদিস কেন মা? আমাদের মিস করছিলি বুঝি? এই তো আমরা এসে গিয়েছি, আর কাঁদিস না। অনিকা তবুও কেঁদে চলেছে। তার আম্মুর কাছে ব্যাপারটা কেমন যেন খটকা লাগে। কখনো অনিকাকে কাঁদতে দেখেনি। সাজিদের সাথে কি কিছু হয়েছে নাকি? অনিকার আম্মু বলে উঠল, কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? সাজিদ কি কিছু বলেছে? অনিকা আরও জোরে কাঁদছে। অনিকার আব্বু বলে উঠল, কি হলো আনিকা, কিছু হয়েছে? সাজিদ কোথায়? আব্বু, সাজিদ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। কি? সাজিদ তোকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ আব্বু, ও বলেছে ও নাকি আর আমার সাথে সংসার করবে না। আমাকে নাকি ওর সহ্য হয় না। সে নাকি অন্য একজনকে ভালোবাসে। আমি তার কথা বললেই আমাকে থাপ্পড় গালি দিতে থাকে। আজ সকালে সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। অনিকার আব্বু এই কথা শুনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বসে পড়ে। তার বাকশক্তি যেন হারিয়ে গিয়েছে। অনিকার আম্মু হতবাক। সাজিদ এরকম করতে পারে তার যেন বিশ্বাস হচ্ছে না। কিছুদিন আগেও তো সব ঠিক ছিল। অনিকার আব্বু রেগে সাজিদের মা বাবাকে ফোন দেয়। তারপর তাদের অনিকার বাসায় আসতে বলে। প্রায় 2 ঘন্টা পর তার মা বাবা আর নাদিয়া চলে আসে। নূরও আসতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে নিষেধ করে দিয়েছিল, তাই নূর আসেনি। তারা ঘরে ঢুকে দেখে অনিকা তার আম্মুকে জড়িয়ে ধরে কাঁদছে আর তার বাবা রাগী দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রয়েছে। আনিকা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? কিন্তু সে কোনো উত্তর না দিয়ে কেঁদে চলল। সাজিদের আব্বু অনিকার আব্বুকে জিজ্ঞাসা করলো, কি হলো বেয়ামশাই, আনিকা এভাবে কাঁদছে কেন? আর আপনারা সবাই এভাবে চুপ করে বসে রয়েছেন কেন? কিছু তো বলুন। আপনাদের গুণধর ছেলে আমাদের মেয়েকে ডিভোর্স দিয়েছে। কি বলছেন এগুলো? আমাদের ছেলে আনিকাকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু ও কেন আনিকাকে ডিভোর্স দেবে? কারণটা তো আপনি। আমি আবার কি করলাম বেয়ামশাই? এই খবরদার, একদম আমাকে বেয়াই বলবেন না। আর জিজ্ঞেস করলেন না আপনি কি করলেন। আপনি একটা চরিত্রহীন লোক, তাই তো আপনার ছেলেও চরিত্রহীন। কি বলছেন এগুলো? মুখ সামলে কথা বলুন। আমাকে চরিত্রহীন বলার সাহস আপনাকে কে দিয়েছে? সাহসের আর কি দেখলেন? আমি এখন আপনাকে যা বলবো, তারপরে যদি আমি আমার পায়ের জুতোটা দিয়ে আপনার গায়ে মারি,
তাহলেও আপনি আমাকে কিছু বলতে পারবেন না? বলবো? বলেন দেখি। আপনার চরিত্রহীন ছেলে ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে প্রেম করে। আমার মেয়ে অনেকবার বাধা দিয়েছে, যতবার বাধা দিয়েছে ততবার গালি থাপ্পড় মেরেছে। আর আজ আপনার ছেলে ওই মেয়েকে পাওয়ার জন্য আজ সকালে আমার মেয়েকে ডিভোর্স দিয়েছে। সে নাকি আমার মেয়ের সাথে সংসার করতে চায় না, সে নাকি ওই মেয়েকে ভালোবাসে, ওর সাথেই সংসার করবে। সাজিদের আব্বু এ কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। তার নিজের ছেলে এতটা নীচ, নিজের ছেলে এত খারাপ কি করে হয়? উনি ভাবনায় ব্যস্ত হয়ে গেলেন। তার ভাবনায় ছেদ ধরিয়ে অনিকার আব্বু বললেন, আপনি একটা কথা জানেন? আমি আনিকাকে ছোটবেলা থেকে মানুষ করেছি, এই পর্যন্ত তার গায়ে একবারও হাত তুলিনি। আমার সেই মাটাকে আপনার ছেলে প্রতিনিয়ত নির্যাতন করেছে। এখন বলুন আমার কি করা উচিত? আমার ভুল ছিল আপনাদের মতো ছোট লোক, চরিত্রহীনের পরিবারের কাছে আমার মেয়েকে ছেড়ে দেওয়া। আমার আগেই বোঝা দরকার ছিল বাপ মা যদি চরিত্রহীন হয় তো তার ছেলে তো চরিত্রহীন হবেই, তাই না? আপনাদের মতো পথের পরিবার শুধু জুতোর বাড়ি খাওয়ার যোগ্য, কোনো মেয়ে পাওয়ার যোগ্য না। মন তো চাচ্ছে পায়ের জুতোটা খুলে ইচ্ছা মতো আপনাকে পিটাই, কিন্তু আমার বিবেকটা কেন যেন বাধা দিচ্ছে। অনিকার আব্বু সাজিদের আব্বুকে ইচ্ছে মতো অপমান করছে, আর সাজিদের আব্বু নিঃশব্দে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আর সাজিদের আম্মু আর তার বোন তো আঁচলের নিচে মুখ লুকিয়ে কাঁদছে। শেষে সাজিদের আব্বু অনিকার আব্বু ও আম্মুর কাছে হাত জোর করে নিজের ছেলের করা অপরাধের ক্ষমা চেয়ে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, কারণ রাস্তায় প্রায় 1-2 ঘন্টার জ্যামে আটকে গিয়েছিল তারা। বাসায় আসার পর নূর নাদিয়াকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে আপু? আব্বু আম্মু কথা না বলে নিজেদের রুমে চলে গেলেন কেন? নাদিয়া কিছু বলতে পারে না, ছলছল চোখে নূরের দিকে তাকিয়ে থাকে। তা দেখে নূর বলে ওঠে, কি হলো আপু, তুই কাঁদছিস কেন? আব্বু আম্মু কেউ দেখলাম ছলো ছলো চোখে নিজেদের রুমে চলে গেল, আবার তুইও কাঁদছিস। ব্যাপারটা আমাকে খুলে বলো না প্লিজ। নাদিয়া তখন নূরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাইয়া আমাদের ভাবিকে ডিভোর্স দিয়ে দিয়েছে রে। কি বলছিস সেসব? ভাইয়া কেন ভাবিকে ডিভোর্স দেবে? নাদিয়া তখন অনিকার বাসায় ঘটে যাওয়া সব কিছু কাঁদতে কাঁদতে খুলে বলে। নূরও তা শুনে চোখের পানি আটকাতে পারে না। নূর বলে ওঠে, আজ থেকে ওই বদমাসটা আর আমাদের ভাইয়া না, ওকে আমি আর ভাইয়া বলে ডাকবো না। আমাদের ভাইয়া শুধু একজন, সে হলো সাদিব ভাইয়া। হ্যাঁ ঠিক বলেছিস, ও আর আমাদের ভাই নয়। ও যদি কখনো বাসায় আসার চেষ্টা করে তাহলে আমরা তাকে কখনোই বাসায় ঢুকতে দেব না। তারা জেদের বসে উক্ত কথা বলতে লাগে। এমন সময় তার ফোনে একটি কল আসে। নাদিয়া ফোনটি রিসিভ করে নেয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া বুঝতে পারলো তাকে সাজিদ ফোন করেছে, তাই সে তৎক্ষণাৎ ফোনটা কেটে দেয়। নূর জিজ্ঞাসা করে, কে ফোন করেছিল রে? ওই বদমাসটা ফোন করেছিল। সাজিদ আবার ফোন দেয়, নাদিয়া কেটে দেয়। বারবার সাজিদ কল করতে থাকে। নাদিয়া বিরক্ত হয়ে ফোন ধরে। কি আপনি বারবার ফোন দিয়ে কেন বিরক্ত করছেন? আমি সাজিদ বলছিলাম, তোর বড় ভাই। আমার কোনো বড় ভাই নেই, রং নাম্বার। নাদিয়া দাঁড়া, ফোনটা কাটিস না। এত আগের কথাগুলো মনে রেখে আর কষ্ট রাখিস না। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, ফোন রাখ। বোন, একটু আমার কথা শোন। আমি কোনো কথা শুনতে চাই না, আর খবরদার আমাকে বোন বলবি না, আমার কোনো ভাই নেই। আচ্ছা, আমাকে একটু দয়া করে বলবি কি জন্য আমার প্রতি এভাবে রেগে আছিস? তোর সাথে আমি রাগ করব কেন? তুই কি আমার? আমি তোর কেউ হই না? না, তুই আমার কেন? তুই কারোরই কোনো কিছু হওয়ার যোগ্যতা রাখিস না। তুই একটা ছোট লোক, কুলাঙ্গার, চরিত্রহীন।
কি বলছিস এসব? ঠিকই বলছি, তুই চরিত্রহীন না হতিস তাহলে ভাবিকে রেখে আরেক মেয়ের সাথে মজা মস্তি করতে পারতি না। তুই যদি কুলাঙ্গার না হতিস তাহলে কখনোই ভাবিকে মারতে পারতি না। তুই যদি ছোটলোক না হতিস তাহলে কখনোই ভাবিকে ডিভোর্স দিতে পারতিস না। কি বলছিস এসব? আমি আনিকাকে এসব করেছি? তোকে কে বলছে? এই একদম ভালো সাজার চেষ্টা করবি না, তোকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। আমাকে একটু সব কিছু খুলে বল, আমি কিছুই বুঝতে পারতেছি না। জেনেও না জানার ভান করছিস? শোন তাহলে। তারপর সব কিছু খুলে বলল। তোদেরকে এসব কে বললো? আমাদের ভাবি। অবশ্যই ওনাকে এখন আর ভাবি বলার মুখ রাখিসনি তুই। প্লিজ নাদিয়া, বিশ্বাস কর আমি এসবের কিছুই করিনি। খবরদার, ওই পাপি মুখে আমার নাম তুই উচ্চারণ করবি না। তোর জন্য আজ আমার বাবা মা আবার অপমানিত হয়েছে। এমনভাবে অপমানিত হয়েছে যে তাদের চোখে পানি পর্যন্ত আটকাতে পারেনি। শুধু তোর জন্য আপুর সম্মান মাটিতে মিশে গিয়েছে। তোর কারো আপনজন হওয়ার যোগ্যতা নেই, আর কখনো আমাদের সাথে যোগাযোগ করবি না তুই। নাদিয়া আমার কথাটা। নাদিয়া ফোনটা এর আগেই কেটে দিল, আর সাজিদ ফোনটা রেখে হাঁটু করে বসে কাঁদতে লাগলো। নাদিয়ার উক্ত কথাগুলো সাজিদ খুবই কষ্ট পেয়েছিল। সে হাঁটু করে বসে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে। তার জন্য আজ সব হারিয়ে গেল। তার পরিবার, তার মা বাবা সবাইকে কেড়ে নিল অনিকা। কি এমন অপরাধ করেছে যে তার জন্য অনিকা তাকে এমন নরক শাস্তি দিল? সাজিদ আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে তার নিজের কষ্টের কথাগুলো বলতে লাগলো। আসলে সাজিদ বর্তমানে আছে সিলেটে। সে সকালে অনিকার বাসা থেকে বের হয়ে সোজা বাস কাউন্টারে এসে বাসে উঠে যায়। বাসটি সিলেটে এসে নামে। সে নেমে ভবঘুরে হয়ে হাঁটতে থাকে। সে কিছুক্ষণ পর একটি বাসা ভাড়া নেয়। তারপর বাসা থেকে বের হয়ে চাকরির উদ্দেশ্যে ঘুরতে থাকে। হাতে মাত্র 5,000 টাকা রয়েছে। পুরো টাকা সে বাসায় রেখে এসে পড়েছিল। তাকে যেভাবেই হোক একটা চাকরি খুঁজতেই হবে। সে সারাদিন ঘোরাঘুরি করে চাকরি খুঁজে কিন্তু পায় না। সন্ধ্যার সময় একটা নিরিবিলি জায়গার বেঞ্চে এসে বসে। চারদিকে শুনশান, আশেপাশে জঙ্গল। এই সন্ধ্যার সময় রাস্তা দিয়ে গাড়ি খুবই কম চলছে, আর লোকজন তো দেখাই যাচ্ছে না। সাজিদ তার আম্মুর সাথে কথা বলবে ভেবে তার ফোন দিয়ে ফোন করে। তারপর কি হয়েছে আপনারা তো জানেনই। সাজিদ কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে নিজের কষ্টের কথাগুলো বলছিল। এমন সময় কিছুটা দূরে একটা চিৎকারের আওয়াজ শোনা যায়। সে কান পেতে শুনে কেউ চিৎকার করে বলছে, বাঁচাও, কেউ বাঁচাও। সাজিদ বুঝতে পেরে বাম দিকে দৌড়িয়ে যাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর অনুসরণ করার পর সে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠে যাওয়ার মতন অবস্থা। সে দেখলো ল্যাম্পপোস্টের নিচে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কয়েকটা কালো পোশাক এবং কালো মুখোশধারী লোক গাড়ির মধ্যে আক্রমণ করেছে। লোকগুলো গাড়ির লোকটাকে দেখে কি যেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। লোকটার বয়স প্রায় 50 থেকে 55 বছর হবে। সাজিদ বুঝতে পারলো এরা কোনো ডাকাত বা সন্ত্রাসী হবে। আস্তে আস্তে তাদের কাছে গেল। সাজিদ গিয়ে গম্ভীর গলায় লোকগুলোকে বলল, ভাই ওনাকে ছেড়ে দে, শুধু শুধু ঝামেলা করিস না। তারা চমকে পিছনে ফিরল। তারা দেখলো সুটাম দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। পরনে জিন্স শার্ট, তার মুখে রয়েছে একটা হাসি, কিন্তু সেই হাসিটাকে কেমন ভয়ে ঠেকছে তাদের কাছে। তাদের মধ্যে একজন বলে উঠল, কে রে তুই, আর এখানে কি করছিস? আমি কে এটা তোদের জানতে হবে না, আমি যেটা বলছি সেটা শোন। ওনাকে শুধু শুধু বিরক্ত করিস না, ওনাকে ছেড়ে দে। তোর সাহস তো কম না, তুই জানিস কার সামনে কি কথা বলছিস? তোরা কে, কি করে খাস, কিভাবে থাকিস, সেগুলো জেনে আমার কোনো কাজ নেই। আমি বলছি ওনাকে ছেড়ে দিতে, ছেড়ে দে। হাতে এটা কি দেখেছিস? যদি হাতে একটু লাগাই না, হাতটা খুলে পড়ে যাবে। গলায় লাগালে ধর থেকে গলাটা আলাদা হয়ে যাবে। ভালোই ভালোই বলছি, চলে যা এখান থেকে। সাজিদ তাদের এ কথা শুনে মুচকি হাসল। আর তারা সহকারী লোকটা সাজিদের হাসি দেখে অনেকটা অবাক হলো, কারণ সবাইকে এই লাঠি ছোড়া দেখালেই সাথে সাথে মুখ বন্ধ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। আর সেই জায়গায় সাজিদ হেসে উঠেছে। ব্যাপারটা একটুও সাধারণ নয়। এই কুত্তার বাচ্চা, হাসছিস কেন? মেজাজ খারাপ করিস না আমাদের। ঠিক এক কোপে শরীর থেকে মুন্ডু আলাদা করে হাতে ধরিয়ে দেব। এসব খেলনা দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু আমি তো এসব 2 টাকার হুমকিতে ভয় পাওয়ার মতো ছেলে না। আমার অন্তরে তো শুধু আল্লাহর ভয়ই রাজত্ব করে। তোদের মতো ছোকরাদের হুমকিতে
ভয় পাবো আমি? লোকগুলো যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল, আর সাথে রেগেও গেল। আর গাড়ির লোকটাও সাজিদের এই কথায় স্তব্ধ হয়ে গেছে। তারা ভাবতেও পারছে না একটা মানুষের এত সাহস কী করে হয়। একটা বড় রামদাকে সে খেলনা বলছে। সাজিদ তাদের ভাবনায় ছেদ ঘটিয়ে বলল, দেখ, এমনি মেজাজ গরম আছে, ভালোই ভালোই বলছি, ওনাকে ছেড়ে দে, না হলে এমন অবস্থা করব পরে নিজেদের চেহারা আয়নায় দেখে নিজেরাই কেঁপে উঠবি। তবে রে দেখ এবার। এই বলে তারা সাজিদকে মারতে আসে। কিন্তু সাজিদ একজন ব্ল্যাক বেল্ট মার্শাল আর্টিস্ট। তার কাছে এই কয়েকজন গুন্ডা কিছুই না। যথাযথ স্টাইলিশ কিক, খুশি এইসব মেরে সাজিদ সেখানেই সব ডাকাতগুলোকে কাবু করে ফেলল। লোকগুলো এখন মাটিতে পড়ে কাতরাচ্ছে। তাদের ওঠার শক্তিটুকু এখন আর নেই। সাজিদ রেগে গজগজ করতে করতে লাঠি নিয়ে তাদের মারতে উদ্যত হলে গাড়ির ভদ্রলোকটা তাকে থামিয়ে দেয়। তারপর ডাকাতগুলো দৌড়িয়ে পালায়। সাজিদ তাদের তাড়া করে। কিছুক্ষণ তাড়া করার পর সাজিদ আবারও গাড়ির কাছে গেল। ততক্ষণ ভদ্রলোকটা গাড়ি থেকে নেমে গেছে। সাজিদ ভদ্রলোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কে, আর আপনার উপর এভাবে হামলা হলো কেন? ভদ্রলোকটা এখনো অবাক নয়নে সাজিদের দিকে তাকিয়ে রয়েছে। তার দেখে সাজিদ বলল, কি হলো, কথা বলছেন না যে? এটা তো আমার কোনো প্ল্যানিং অ্যাটাক মনে হচ্ছে, আমাকে ঘটনাটা খুলে বলুন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। ধন্যবাদ দিতে হবে না আঙ্কেল, এটা আমার কর্তব্য ছিল। এবার ঘটনাটি খুলে বলুন তো দেখি। আসলে তোমার সন্দেহ সঠিক, তারা প্ল্যান মাফিকই আমাকে আক্রমণ করেছে। আমি হলাম দেশের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন। আমার নাম আরিফুর রহমান। আমার কোম্পানি মূলত দুইটা, একটা চট্টগ্রামে আরেকটা এই সিলেটে। আমি সিলেটের কোম্পানিটাতে 50 কোটি টাকার একটা ডিল ফাইনাল করেছিলাম। এই মিটিংটা হবে প্রায় 1 বছর পর, তাই এর কিছু ফাইল আমি চট্টগ্রামের কোম্পানিটায় দিতে গেছিলাম। তারা আবার আমাকে আমাদের প্রফিটের ফাইলটা ধরিয়ে দেয়, যেটার মূল্য প্রায় 10 কোটি টাকা। তো এই ফাইলটা নিয়ে আমি আসতে নিয়েছিলাম, তো পথিমধ্যে একজন ভদ্রলোক বলল যে শর্টকাটে যেতে চাইলে নাকি এই রাস্তাটা দিয়ে যেতে পারে। তারপর আমি কিছু না ভেবে এই রাস্তাটা দিয়েই আসতে নিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি যে এরকম একটা বিপদ আমার সামনে অপেক্ষা করছে। আজ তুমি না থাকলে আমার যা হতো না, ভাগ্যিস তুমি এখানে ছিলে। আরে না না, এটা আমার কর্তব্য ছিল। আচ্ছা, আপনি এই রোড দিয়ে আর না যেয়ে সামনের মেইন রোডে গিয়ে উঠে পড়ুন, সেখান থেকে নিজের বাসায় চলে যান। তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ বাবা। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম, আমাকে সবাই সাজিদ বলেই ডাকে। সাজিদ, বাহ, খুবই সুন্দর নাম। আচ্ছা, তুমি এখানে কি করছো? তেমন কিছু না, এভাবেই আসলাম আর কি। আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। আসল ঘটনাটা কি? তোমাকে মনমরাও দেখাচ্ছে। আরে না আঙ্কেল, তেমন কিছু না, আপনি বরং বাড়ি ফিরে যান, এইখানে বেশিক্ষণ থাকবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আর এই নাও, এইটা আমার কার্ড। যখন কোনো সাহায্যের দরকার পড়বে তখনই কল করবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি গাড়িতে উঠে চলে গেলেন। সাজিদ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে নামাজ কালাম পড়ে একটা ঘুম দিল, কারণ কালকে তাকে চাকরির ইন্টারভিউর জন্য যেতে হবে। সকালে সাজিদ উঠে নামাজ, কোরআন তিলাওয়াত করে চাকরির উদ্দেশ্যে রওনা দিল। সে অনেকগুলো কোম্পানিতে চাকরি খুঁজছিল, কিন্তু কোনো কোম্পানি তাকে ঘুষের ছাড়া চাকরি দিতে চায় না। দুপুরে ক্লান্ত হয়ে খাবার খেয়ে মসজিদে গেল। মসজিদে গিয়ে 2 হাত তুলে নিজের অবস্থানের কথাটা আল্লাহর কাছে তুলে ধরল। সাজিদ এই 2 দিন ধরে অনেক চাকরি খুঁজেছে, কিন্তু পাচ্ছে না। সে ভেবেছিল ছোট ছোট কোম্পানিতে চাকরি না হলে পরে বড় কোম্পানিতে যাবে, কিন্তু ছোট ছোট কোম্পানিগুলো তার কাছে বড় অঙ্কের ঘুষ চায়, আর এদিকে হাতের খরচও কমে আসছে। সে একবার শেষ চেষ্টা করবে বলে সিদ্ধান্ত নেয়। আজ সে সিলেটের সবচেয়ে বড় কোম্পানিতে যাচ্ছে।
সকাল সকাল উঠে সে চাকরির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল 9টায় সে পৌঁছিয়ে যায়। যথারীতি কিছুক্ষণ পর তার নাম আসে। সে ভিতরে ঢুকে পড়ল। সাজিদ ভিতরে ঢুকে অনেকটা অবাক হয়ে গেল, কারণ ভিতরে জানাব আরিফুর রহমান বসে রয়েছে। সাজিদ বুঝতে বাকি রইল না যে এটাই তার কোম্পানি। ভিতরে আরও 2জন বসেছিল। সাজিদ সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। আরিফ সাহেব সাজিদকে দেখে চিনে ফেললেন। তিনি মুচকি এসে সালামের জবাব দিয়ে বললেন, আর সাজিদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একজন অফিসার তাকে তার সার্টিফিকেটগুলো দিতে বললেন। সাজিদ সার্টিফিকেটগুলো অফিসারের কাছে দিল। তারপর তার ভালো করে পরখ করে দেখতে লাগলো। আরিফ সাহেবও ভালো করে দেখে হাসি মুখে বললেন, বাহ, মাশাআল্লাহ, তোমার রেজাল্ট তো খুবই ভালো দেখছি। ব্রিলিয়েন্ট। শুক্রিয়া স্যার। সাজিদ আজ এখানে ইন্টারভিউ দিতে এসে অনেকটাই অবাক হলো, কারণ এর আগে যত জায়গাতে সাজিদ ইন্টারভিউ দিতে গেছে ততবারই তার ঘুষ বা অবৈধভাবে টাকা দিয়ে অফিসে জয়েন হওয়ার কথা বলেছে। কিন্তু এরা বাকি সব অফিসারের থেকে একদম আলাদা। এটা দেখেই সাজিদের বেশ অবাক হচ্ছে। সার্টিফিকেটগুলো দেখার পর তারা জেনারেল নলেজ থেকেও কিছু টোকাটুকি প্রশ্ন করলো সাজিদকে। সাজিদ সব প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবেই দিল। একজন অফিসার জবাব শুনে বললেন, ইম্পসিবল, আপনার তো জেনারেল নলেজ সম্পর্কেও অনেক জ্ঞান, মাশাআল্লাহ। শুক্রিয়া স্যার। সব প্রশ্ন করা শেষ। অফিসার সাজিদকে বলল, আচ্ছা, আপনি এখন আসতে পারেন। আজ রাতে ইন্টারভিউ রেজাল্ট দেওয়া হবে। আপনি এই সময় পর্যন্ত অপেক্ষা করুন। আরিফ সাহেবও বললেন, আজ তুমি নিশ্চিন্তে বাসায় যাও আর রাত পর্যন্ত অপেক্ষা করো। হয়তো আজ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সাজিদ হাসি মুখে সালাম দিয়ে বের হয়ে গেল। সাজিদ আর সত্যিই বড্ড অবাক হয়েছে অফিসারদের এত ভালো ব্যবহার আর কথাবার্তা শুনে, কারণ এর আগে যতগুলো ইন্টারভিউ দিয়েছে ততবার অফিসাররা প্রশ্ন করা বাদ দিয়ে ঘুষের কথা বলেছে। কিন্তু আজ একটি নতুন অভিজ্ঞতা হলো সাজিদের। আসলে আরিফ সাহেব যথেষ্ট সৎ, উদার, ভালো মানসিকতার মানুষ। তিনি সৎভাবে ব্যবসা করেন, নীতি আর আদর্শ মেনে হালালভাবে ব্যবসা করেন। ওনার কোম্পানিগুলো দাঁড় করিয়েছেন। উনি সবসময় ন্যায়ের পথে চলেছেন। আর ওনার একটাই কথা, যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা তাকে সৎ ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করে। সাজিদ ইন্টারভিউ দিয়ে বাসায় চলে গেল। রাতে সে জানতে পারলো আরিফ সাহেব অফিসে তাকে সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ তার চাকরি হয়ে গেছে। সে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলো। 2 তারিখ থেকে তার অফিস শুরু হবে। সে একটা নিশ্চিন্ত মন নিয়ে ঘুমাতে গেল। কিন্তু সে ঘুমাতে গেলেও অনিকার মায়াবী চেহারাটা ভেসে ওঠে। সাজিদ চাইলেও অনিকাকে ভুলতে পারে না। তারপরে মনকে বোঝায় অনিকা এখন তার জন্য নন মাহরুম। তাকে নিয়ে ভাবলে আল্লাহ তাআলা তার আমলা নামায় মনের জিনহার গুনাহ তুলে দিবে। আজ সাজিদের নতুন অফিসের 2য় দিন। এই 2 দিনের মধ্যে প্রায় সব কাজ বুঝে নিয়েছে। অবশ্য এই কাজগুলো আগেও করেছিল, তাই বুঝতেও তেমন একটা সমস্যা হয়নি। সাজিদ একটাই কথা, সততার সাথে নিজের সবটুকু দায়িত্ব তাকে পালন করতে হবে, যাতে তার কাজে তার কোম্পানিটা আরও উন্নতি লাভ করতে পারে। এভাবেই দিন কাটতে লাগলো। সাজিদের নিষ্ঠা আর সততার মাধ্যমে নিজের সব দায়িত্ব যথাযথভাবে পালন করতে লাগলো। সাজিদের কাজের দ্বারা আরিফ সাহেবের নজরে পড়ে। সাজিদের কাজে তিনি অত্যন্ত মুগ্ধ। মাত্র এই কদিনে সে তার কাজ এবং ব্যবহার দ্বারা অফিসের সকলের মন জয় করে ফেলেছে। অফিসিয়াল কাজের পাশাপাশি অফিসের স্টাফদের মাঝে বিনয়তার দাওয়াত দিয়ে থাকে সাজিদ, যেটা আরিফ সাহেবের সব থেকে বেশি ভালো লাগে। এই কদিনেই সাজিদ আরিফ সাহেবের একজন বিশ্বস্ত আর প্রিয় মানুষ হয়ে উঠেছে। সাজিদ নিজের কষ্ট ভুলে থাকার জন্য দিন রাত এক করে কাজ করে, ফলে কোম্পানিটাও কয়েক মাসের মধ্যে সবার উপরে উঠে যায়। আরিফ সাহেবও খুশি হয়ে তাকে অফিসের সিডি পদে প্রমোশন দেন। তারপর থেকে সাজিদের দিনগুলো ভালোই কাটছিল। আর এদিকে অনিকা সাজিদকে দোষী বানিয়ে তার মা বাবার সাথে তাদের বাসায় চলে যায়। সবাই অনিকাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। সবাই ভাবে সাজিদ কত খারাপ, তার কারণে অনিকার ফুলের মতন জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তার বাবা মা সহ সবাই তাকে চোখে চোখে রাখে। অনিকা কোথাও গেলেও কেউ না কেউ তার সাথে থাকে। যদি কোনো কিছু করে বসে, অনেকের নিজের বিন্দাস লাইফে আবার ফিরে গিয়েছে। যদিও সে সাজিদের কিছুটা মিস করছে, কিন্তু তাতে সে পাত্তা দেয় না।
সে নিজের মতো জীবনটাকে উপভোগ করছে। তার আব্বু আম্মু কিছু বলে না, কারণ এমনিই তাদের মেয়ের বড়সড় একটা ধাক্কা খেয়েছে, তাই এরকম মজা মস্তি করলে মনটা কিছুটা ফুরফুরে হবে, এইভাবে তাদের আব্বু আম্মু আর বারণ করে না। সাজিদের কথা মতন অনিকা সাজিদের ছোট ভাইকে তার নিজের অফিসে চাকরি দিয়েছে। যদিও সাজিদের আব্বু আম্মু প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে ছাব্বিত বোঝানোয় আর তারা না করতে পারেনি। ছাব্বিত এখন অনিকার অফিসেই কাজ করে, ফলে এখন আর তাদের পরিবারের মধ্যে তেমন সমস্যা হয় না। অনিকার চোখের আড়ালে রিয়াদের সাথে কথা বলে। কিছুদিন পর রিয়াদ দেশে চলে আসে। অনিকা তার সাথে দেখা করে। অনিকা এবং রিয়াদ একসাথে ঘুরতে বের হয়, শপিং করতে যায়, আর মাঝে মাঝে অনিকার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। কিন্তু রিয়াদ তার সাথে খারাপ কিছু করে না, এমনকি তারা ঘুরতে গেলেও রিয়াদ অনিকার হাত পর্যন্ত ধরে না। অনিকা তার এই আচরণটাকে খুবই পছন্দ করে। একদিন অনিকার আব্বু আম্মু তাকে কাছে ডাকে। আনিকা মা, এভাবে আর কতদিন একা থাকবি তুই? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোকে আমরা আবার বিয়ে দেব। আমি একটা কথা বলতে চাই, তোমরা কি শুনবে? হ্যাঁ বল মা। বাবা মা, তোমরা তো দেখলে তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করে আমার আজ কি অবস্থা। তাই বলছিলাম কি, আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তো আমি চাই ওকে বিয়ে করতে। এবার তোর মনের বাহিরের কোনো কাজ আমরা করব না, তোর পছন্দই আমাদের পছন্দ। তো কাল একবার ছেলেটাকে বাসায় ডেকে নিয়ে আই। আচ্ছা ঠিক আছে বাবা, কাল আমি ওকে বাসায় নিয়ে আসবো। অনিকা সেদিন রাতে রিয়াদকে প্রচুর ফোন করে, কিন্তু রিয়াদ রিসিভ করে না। অনিকার টেনশন বেড়ে যায়, রিয়াদের আবার কিছু হলো না তো। এইভাবে সারা রাত টেনশন করে কাটিয়ে দিল অনিকা। পরের দিন অনিকা অফিস শেষ করার পর রিয়াদের সাথে দেখা করার জন্য বের হয়। অনেকক্ষণ খোঁজার পর না পেয়ে শেষে বাসায় চলে আসবে, ঠিক এমন সময় সে রিয়াদকে দেখতে পায়। রিয়াদকে দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। অনিকা দেখলো রিয়াদ একটা মেয়েকে জড়িয়ে ধরে বসে রয়েছে। মেয়েটা দেখতে মারাত্মক সুন্দরী। মেয়েটি রিয়াদের কাঁধে মাথা দিয়ে রয়েছে। অনিকার খুব সন্দেহ হলো, তাই সে দ্রুত রিয়াদের কাছে গেল। অনিকা তাদের কাছে গিয়ে আড়াল থেকে তাদের কথাবার্তা শুনতে লাগলো। আরে বেবি, তুমি এত রাখছো কেন? আর কয়েকটা দিন সময় দাও, ওকে বিয়ে করে ওর কাছে থাকা সমস্ত সম্পত্তি আমার নামে করে নেব, তারপর ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসব। এভাবে আর কতদিন? 6 মাসের বেশি সময় ধরে তুমি ওর সাথে কথা বলছো, ঘুরতে যাচ্ছ। আমার কি সব ভালো লাগে? বুঝেছি, আমি মনে হয় পুরাতন হয়ে গেছি, তাই না? আর ওই আনিকাকে তো তোমার বেশি ভালো লাগে। তুমি মনে হয় আমাকে আর ভালোবাসো না। কি বলছো তুমি? মানছি আনিকা সুন্দরী, কিন্তু তুমিও তো কোনো অংশে কম নও। আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। ওই আনিকা তো আমার কাছে টাকার মেশিন মাত্র। ওর সম্পত্তি নিজের করে নিয়ে ওকে ছুঁড়ে ফেলে দেব। আচ্ছা, তুমি ওর সম্পত্তি নিজের করে নিতে চাচ্ছ কেন? তোমার তো সম্পত্তির অভাব নেই। তোমার এখন যা আছে তা দিয়ে তো তোমার পরের কয়েক প্রজন্মও বসে বসে খেতে পারবে। তুমি এসব বুঝবে না। ওর সাথে আমার একটা পুরাতন হিসাব বাকি আছে, তাই ওর সাথে এখনও প্রেমের নাটক করছে। ও আচ্ছা, কি সেই হিসেব? আমাকে একটু খুলে বলো। না, এসব তোমাকে বলা যাবে না। সব বলার তাকেই বলবো। তুমি আমাকে বলবে কি না? না, আমি তোমায় বলতে পারবো না, সরি। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আমার জানটা রাগ করেছে। আমার জানটা দেখি রাগও করতে পারে। ও জান, রাগ করো না। আচ্ছা, তোমাকে বলবো। তাই? আচ্ছা বলো দেখি। একটা জিনিস, তুমি জানার জন্য এত উতলা হয়ে আছো কেন? না, এমনি জানতে মন চাইলো। আচ্ছা, তোমাকে এসব আমি পরে খুলে বলবো। আগে তার সাথে আমার বিয়েটা তো হোক। আচ্ছা ঠিক আছে, তুমি পরেই বলো না হয়। তুমি রাগ করো না, আর বেশি দিন নেই, এই তো 2-1 মাস। তারপর ওকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার কাছে এসে পড়বো। অনিকা এইসব শুনছিল আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে আর সহ্য করতে না পেরে
চোখ মুছে হাতে তালি দিতে দিতে রিয়াদের সামনে গেল। বাহ বাহ, খুবই চমৎকার প্ল্যান করেছো তুমি। বাহ, সত্যিই তুমি প্রশংসার যোগ্য। রিয়াদ অনিকার সামনে থেকে ঘাবড়ে গেল, সাথে কিছু চিন্তিত হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আনিকা, তুমি এইখানে? এই সময় তুমি এইখানে কি করছো? কেন? তোর প্ল্যানে জল ঢেলে দিলাম বুঝি? আমি এখন না আসলে তো জানতেই পারতাম না যে আমার সামনে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল। আনিকা, আমার কথাটা শোনো তুমি। কলার ধরে উঠিয়ে বলল, চিটার, বটপট, বেঈমান, বল কেন আমার সাথে এরকম করলি? কি এমন দোষ করেছি আমি যার জন্য আমার সাথে এরকম করেছিস? আনিকা, কলার ছাড়ো আর আমার কথাটা শোনো। আমি বেঈমান, ঠকবাজ, তুই আমার নাম উচ্চারণ করবি না। আমার প্রশ্নের উত্তর দে। রিয়াদ কষে অনিকাকে 2টা থাপ্পড় দিল। অনিকা গালে হাত দিয়ে রিয়াদের দিকে তাকালো। তোর সাহস তো কম না? তুই আমার কলার ধরেছিস, আমার গায়ে হাত তুলেছিস। বেঈমান, তুই আমার গায়ে হাত তুললি? তোকে তো আমি ছাড়বো না। আমাকে ঠকিয়েছিস তুই। এই বেয়াদব মেয়ে, চুপ কর। তোকে আমি ভালোবাসি বলেছি নাকি? তুই নিজে বলেছিস। আমি তো তোকে কখনোই ভালোবাসিনি। আমি শুধু ভালোবাসি একমাত্র আমার মিষ্টিকে। তাহলে আমার সাথে এরকম প্রেম নাটক করে আমাকে ঠকালি কেন? আমার মন নিয়ে খেললি কেন? তোর সাথে আমার পুরনো শত্রুতা আছে। তোর বাবার কাছে আমার বাবা এক হয়ে একটা নতুন বিজনেস শুরু করতে চেয়েছিল, কিন্তু তোর বাবা আমার বাবার সাথে খারাপ আচরণ করে আমার বাবাকে তাড়িয়ে দিয়েছিল। সেই বদলা আজকে আমি নিতে যাচ্ছিলাম। তুই যেমন বাটপার, তোর বাবাও একটা বাটপার। ওইটা কোনো ভালো বিজনেস ছিল না। এই বিজনেস শুরু করলে অনেক গরিব মানুষ পথে বসে যেত, তাই শুরু করিনি। কিন্তু আমি যদি জানতাম তুই ওই বাটপারের ছেলে, তাহলে তোকে কখনোই ভালোবাসতাম না। এই খবরদার, আমার বাবার ব্যাপারে খারাপ কথা বলবি না। আর তুইও কি কম যাস নাকি? স্বামী থাকা সত্ত্বেও তুই আমার জন্য পাগল হয়েছিলি। ঘরে স্বামী আছে, তারপরেও প্রেম করিস। তাহলে তুই কে? আর ওই বুদ্ধ সাজিদ তোকে পাগলের মতো ভালোবেসেছিল, আর তুই তাকে ঠকিয়েছিস। এই খবরদার, তুই এই মুখে আমার সাজিদের নাম উচ্চারণ করবি না। তোর জন্য আমি এত ভালো একটা ছেলেকে দিনের পর দিন অত্যাচার, অপমান করেছি, এমনকি ওর সাথে মিথ্যে নাটক করে তাকে সবার চোখে খারাপ বানিয়েছি, শুধু তোর জন্যই। ও আজ আমার অপমান, অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছে। তোকে আমি কখনোই ছাড়বো না। চুপ কর, তুই কোন অংশে কম ছিলি? ও তোকে পাগলের মতো ভালোবেসেছিল, আর তুই তার জন্য কি করেছিস? আমার কথা শুনে তো তুই তাকে চরিত্রহীন বানিয়ে তাকে ঘর ছাড়া, পরিবার ছাড়া করলি। যদি তোকে বিছানায় ডাকতাম তাহলে সেখানেও যেতি। আর তোর স্বামী তোর কাছে ভালো ব্যবহার, ভালোবাসা আশা করেছিল। তোর জন্য সে সব কিছু করেছে, কিন্তু তাকে কি দিয়েছিস? তুই আমার মন নিয়ে খেলে একটু ভালো করলি না। তুই আজ আমাকে ঠকিয়েছিস, এর খেসারত তোকে দিতেই হবে। আরে তোকে ঠকালাম কোথায়? তোকে তো তখনই ঠকাতাম যখন তোর কোম্পানি নিজের নামে করে ফেলতাম আর তোকে পথে নামিয়ে দিতাম। তখন তোর ঠিকানা হতো পতিতালয়, যেখানে মানুষগুলো তোকে সিঁড়ে সিঁড়ে খেত। রিয়াদ! অনিকা রিয়াদকে কষে 2টো থাপ্পড় মেয়ে দৌড়িয়ে কাঁদতে কাঁদতে পার্কের বাইরে চলে আসলো। আর রিয়াদ সেখানে আবুলের মতন গালে হাত দিয়ে অনিকা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর তারাও চলে গেল। অনিকা বাইরে এসে একটা গাছের নিচে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। চোখ দিয়ে বৃষ্টির মতন পানি ঝরছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। বারবার সাজিদের নিষ্পাপ হাসি মুখটা ভেসে উঠছে এখন। কীভাবে পারলো সে সাজিদের মতো এত ভালো একটা ছেলেকে একটা ঠকবাজের কথায় কষ্ট দিতে? অথচ তার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য সে মাসের পর মাস কত অত্যাচার সহ্য করেছে, আর শেষে কিনা তাকে সে চরিত্রহীনের ট্যাগ লাগিয়ে দিল। অনিকা এই কথাগুলো ভাবছে আর হাউমাউ করে কাঁদছে। সবাই যেন কেমন করে অনিকার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আকাশটা গর্জে উঠে বৃষ্টি পড়া শুরু করলো। বৃষ্টির পানির জন্য অনিকার চোখের পানি যেন আড়াল হয়ে যাচ্ছে। অনিকা ভেবে পাচ্ছে না তার মতন চালাক চতুর মেয়ে কী করে এভাবে ঠকতে পারে। অনিকা কোনো রকমে উঠে দাঁড়ালো। অযোধ্যায় মুষলধারে বৃষ্টি পড়ছে,
তার শরীর ভিজে একাকার হয়ে গেছে, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। আজ যেন তার পথই শেষ হচ্ছে না। ভেজে ছড়িয়ে অনেকে লাগছে পুরো পাগলির মতো। অনেক কষ্টে সে বাসায় এসে পৌঁছালো। তাকে দেখে তার মা বাবা অবাক হয়ে গেছে। যাওয়ার সময় কত সুন্দর করে সেজে গিয়েছিল, আর বাসায় আসলো কিনা পাগলির মতন। তার আম্মু বলে জিজ্ঞাসা করলো, আনিকা, মা আমার, কি হয়েছে তোর? তুই বৃষ্টিতে ভিজলি কি করে? অনিকা কোনো কথা বলতে পারছে না। সে কোনো কিছু না বলে তার মাকে জড়িয়ে কাঁদতে লাগলো। তার মা তাকে ধরে সামনে নিয়ে আসলেন আর বললেন, কি হয়েছে তোর? কিছু বলবি তো নাকি? এভাবে ছোট বাচ্চাদের মতন কান্না করতেছিস কেন? আম্মু, আম্মু, ও না আমাকে ঠকিয়েছে। ও না আরেকটা মেয়েকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। আমাকে নাকি ও শুধু ব্যবহার করেছে। বলে অনিকা আবার তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অনিকার মা তার মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, পাগলি মেয়ে, তার জন্য কি তোকে কান্না করতে হবে? আমরা তোর জন্য রাজপুত্রের মতন কাউকে নিয়ে আসবো। না আম্মু, আমার কাউকে চাই না। দয়া করে আমাকে একটু রেহাই দাও। আর আমি যদি তোমাদের বোঝা হয়ে থাকি তাহলে বলতে পারো আমায়। সন্তানরা কখনো নিজেদের বাবা মার কাছে বোঝা হয়ে থাকে না রে মা, কিন্তু সন্তানের কষ্ট যে বাবা মার সহ্য হয় না। আচ্ছা মা, তুই যদি একটু একা থাকতে চাস থাক, তোর যখন মন চাইবে বিয়ে করতে তখন করিস। আমরা তোকে এ বিষয়ে কখনো তাড়া দেব না। অনিকা তার আম্মুর কথাগুলো ভালো করে শুনল। তারপর কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। অনিকা চলে যাওয়ার পর তার আব্বু বলল, আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমারও তো তাই মনে হয়। আনিকা তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে? আচ্ছা তুমিই বলো, কয়েকদিনের ভালোবাসায় কি কেউ এমন করে কাঁদে? আমার মনে হচ্ছে আনিকার সাথে ওই ছেলেটার অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। হ্যাঁ তাই তো। আর ওই দিন কিভাবে তোমাকে ভালোবাসার কথা বলেছিল, আর তুমি রাজি হতেই ওর চোখে মুখে কতটা আনন্দের ছাপ দেখা গিয়েছিল। অনিকার আব্বু ভাবছে, কোনো না কোনো রহস্য তো আছেই। আমার মনে হয় আনিকাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। এখন তো দেখতেছো আনিকার কি অবস্থা, কয়েকটা দিন যাক, তারপর না হয় জিজ্ঞেস করব। তারা দুজন কথা বলতে বলতে নিজেদের রুমে গেলেন। আর এদিকে অনিকা রুমে ঢুকে ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে তার নিচে বসে কান্না করতেছে। তার কানে শুধু রিয়াদের কথাগুলো বাজছে। অনেকক্ষণ কাঁদার পর প্রায় 1 ঘন্টার পর সে ওয়াশরুম থেকে বেরোলো। অনিকা ফ্রেশ হয়ে পোশাক পাল্টে বিছানায় বসে পড়ল। সে এখন হাঁটু ভাঁজ করে তার উপরে হাত রেখে মাথা নিচু করে নীরবে কান্না করছে। তার চোখের পানি আজ কোনো বাধা মানছে না। বারবার সাজিদের মায়াভরা হাসির দৃশ্যটা ভেসে উঠছে তার চোখে। কি মায়াবী হাসিটাই না ছিল সাজিদের। আজ বড্ড মনে পড়ছে অনিকার। হাও মা করে কাঁদলো অনিকা, মন খুলে কাঁদলো। সে সাজিদকে বড্ড মিস করতেছে। বারবার মনে পড়ছে সাজিদের সেই নিষ্পাপ চেহারাটা। কত কষ্টই না পেয়েছে সে, অথচ একবারের জন্য কাউকে কোনো অভিযোগ করেনি। সব হাসি মুখে সহ্য করে গেছে। আর তাকে কিভাবে দোষী বানিয়ে পরিবার সমাজ থেকে আলাদা করে দিল সে। অনিকার আজ বুক ফেটে কান্না আসছে। এমন কান্না সে কখনোই করেনি। আজ তার চোখে শুধুই অনুতাপের পানি। হঠাৎ তার মনে পড়ল সাজিদ তাকে একটা চিঠি দিয়েছিল, কিন্তু সেই চিঠিটা সে না পড়েই নিজের ব্যাগে রেখে দিয়েছিল। সে কাঁপা কাঁপা হাতে চিঠিটা ব্যাগ থেকে খুলল, তারপর পড়া শুরু করলো। আগে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এতদিন আপনার কাছে থেকে আপনাকে কষ্ট দিছি। আপনার এই চাকরটাকে অন্তর থেকে ক্ষমা করে দেবেন। আমি আপনার মনে একটু ভালোবাসা তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, বিনিময়ে মার গালি আর অবহেলায় পেয়েছি, তার থেকে বেশি কিছু পাইনি। আমি কি আপনার কাছে বেশি কিছু চেয়েছিলাম? চাইছিলাম শুধু একটু ভালোবাসা। হ্যাঁ, হয়তোবা রাস্তার ওই দিন আমি আপনার সাথে খারাপ আচরণ করেছিলাম, কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন এখানে দোষটা কার ছিল? দোষটা ছিল আপনার, কিন্তু আপনি আপনার অহংকারের কারণে সেই দোষটা ধরতে পারেননি। সেই কারণে আজ আমায় এখনও প্রতিনিয়ত নরক যন্ত্রণায় ভুগতে হয়। অবশ্য আপনি আপনার কথা রাখতে পেরেছেন যে আপনি আমার জীবনটাকে নরক বানিয়ে দেবেন। আপনি আমাকে ঘর ছাড়া করে দিয়েছেন, পরিবার ছাড়া করে দিয়েছেন। প্রতি মুহূর্তে যেন আমি নরক যন্ত্রণা পেতে পারি সেই ব্যবস্থাও করেছেন। আপনি সফল হয়েছেন, কিন্তু আমি ভেবেছিলাম আপনি হয়তো এই সব কিছু করে
নিজের প্রতিশোধের জ্বালা মিটিয়ে শেষে আমাকে মেনে নেবেন। কিন্তু না, আমি ভুল ছিলাম। কি এমন চেয়েছিলাম আপনার কাছে আমি? একটু ভালোবাসা। পাগলের মতো ভালোবাসতাম আপনাকে, যার কারণে আপনার সমস্ত অপমান, অত্যাচার, অবহেলা হাসি মুখে সহ্য করে আপনার কাছে পড়ে রয়েছিলাম। কিন্তু আপনি আমার মনটাকে বুঝতে পারেননি, শুধুই আপনার অহংকারের কারণে। ভেবেছিলাম আমাদের ভালোবাসার ছোট্ট একটা ফসল হবে, সেটাকে নিয়ে আমরা দুজন সারাদিন খুনসুটিময় ঝগড়া করব, অভিমান করব, আবার দিন শেষে একে অপরের রাগ ভাঙিয়ে আবার বুকে টেনে নিব। কিন্তু আমার আশাটা আশাই রয়ে গেল। বিনিময় শুধু পেলাম অবহেলা আর অবহেলা। বাবার চিকিৎসার টাকা দিতে গিয়ে যখন আপনি আমাকে নিজের চাকর আর চলে যাওয়ার কথা বললেন, তখন আমি রাজি হয়ে গিয়েছিলাম। কারণ চাকর হলে তো আমি সবসময় আপনার সাথেই থাকবো, আর আপনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারবো। কিন্তু আমি হাজারো চেষ্টা করতে ব্যর্থ। হয়তো আমার ভালোবাসায় কমতি ছিল, আমি পারলাম না আপনার মনে বিন্দুমাত্র ভালোবাসা তৈরি করতে। তাই শর্ত অনুযায়ী আজ আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, শর্তের মধ্যে ডিভোর্সের কথাও ছিল, তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, আপনিও সাইন করে দেবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, ম্যাডাম, আমার মতো অন্য কাউকে এত কষ্ট দিয়েন না। ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া কষ্টটা বড্ড যন্ত্রণাদায়ক হয়, সহ্য করা যায় না। এতদিন কষ্ট করে সব সহ্য করেছি, এই আশায় হয়তো একদিন সব কিছু ভুলে গিয়ে আমায় আপন করে নেবেন আর বলবেন, সাজিদ, তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, তোমায় ছাড়া বাঁচব না। কিন্তু আমার এই আশাটাও পূরণ হয়নি। তার বিনিময়ে পেলাম আপনার অবহেলা, যা আমাকে দিন দিন করে করে খেত। আপনি আমার জীবনটাকে তিলে তিলে শেষ করে ফেলেছেন, কিন্তু আপনি হয়তো তার কিছুই বুঝেননি, কারণ আপনি শুধু মনে অহংকারটা নিয়েই বড় হয়েছেন। আজ থেকে এই ছোট লোকটা আর আপনার রাগের কারণ হবে না, আর কখনো এই মুখটা আপনাকে দেখতে হবে না। চলে গেলাম অনেক দূরে। আপনার কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার মতো ছোট লোক কাউকে বিয়ে না করে আপনার মতো বড় লোক কাউকে বিয়ে করে সংসার করবেন। আমার মতো ছোট লোক যেন না হয়, তাকে যেন আপনার হিংসার আগুনে জ্বলতে না হয়। আমার কথার দ্বারা যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই ছোট লোকটাকে ক্ষমা করে দেবেন। ইতি, আপনার ছোট লোক চাক। অনিকা চিঠিটা পড়ে সাজিদ বলে একটি জোরে চিৎকার দেয় এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তার আব্বু আম্মু চিৎকার শুনে রুমে ছুটে আসেন এবং দেখেন অনিকা টেবিলের সাথে মেঝেতে উল্টে পড়ে রয়েছে। তারা দ্রুত অনিকাকে ধরে বিছানায় তুললেন। মুখে পানি ছিটানো, কিন্তু তার জ্ঞান ফেরে না। অনিকার আব্বু ডাক্তার ডাকেন। কিছুক্ষণ পর ডাক্তার চলে আসে। ডাক্তার চেক আপ করে আর বলেন, অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে এমন হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। ডাক্তার উক্ত কথা বলে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে গেলেন। অনিকার মা বাবা হাত ছেড়ে বাঁচলেন। তারা অনিকাকে একটু বিশ্রাম দিতেই রুম থেকে বের হয়ে যান। তার কিছুক্ষণ পর অনিকার জ্ঞান ফিরে আসে। অনিকার জ্ঞান ফেরার সাথে সাথেই অনিকা কান্না শুরু করে দেয়। হাউমাউ করে জোরে জোরে কান্না করতে থাকে। কান্নার শব্দ পেয়ে আবার অনিকার মা বাবা অনিকার রুমে দৌড়ে আসেন। তারা এসে দেখতে পান অনিকা কখনো হাউমাউ করে কান্না করছে, আবার কখনো ডুকরে কেঁদে উঠছে। সে কি কান্না! কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে। তারা গিয়ে অনিকাকে সান্ত্বনা দিতে লাগলো। মা প্লিজ এভাবে কাঁদিস না, যা হওয়ার হয়ে গেছে, তোকে এর চেয়ে ভালো কারোর সাথে বিয়ে দেব। অনিকা কেঁদেই চলেছে। তুই শুধু একবার বল, ওই ব্যাটার আমি এমন অবস্থা করব যে ও এসে তোর পা ধরে মাপ চাবে। আমি ওই ঠকবাজির জন্য কাঁদছি না মা, আমি সাজিদের জন্য কাঁদছি। দয়া করে সাজিদকে আমার কাছে এনে দাও। কি বলছিস কি তুই? সাজিদের জন্য তুই কান্না করছিস কেন? ও তো তোকে শুধু নির্যাতন করতো, তোকে ডিভোর্স দিয়ে চলে গেছে। না আম্মু, সাজিদ আমার সাথে এমন কিছু করেনি। কিছুই করেনি মানে? হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি আজ সব খুলে বলবো, কিন্তু তার আগে দয়া করে আমার একটা কথা রাখো। কি কথা বল, আমি তো সব কথা রাখবো। তবুও দয়া করে তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার খুবই কষ্ট হয়। অনিকা আবারও চোখের পানি ফেলতে থাকে। কতটা ভালোবাসে তাকে তার বাবা, কিন্তু তার এত আদরের মেয়ে যা করেছে, তা শুনে কি সে আদরটা আর থাকবে? অনিকা ভেবে নেয় যত কিছুই হোক না কেন, আজ সবাইকেই সত্যিটা সে বলবেই। অনিকা বলে ওঠে, আব্বু, তুমি আমার শ্বশুরবাড়ির সবাইকে এখন এই বাড়িতে আসতে বলো প্লিজ। তোর শ্বশুর বাড়ি মানে? আমার শ্বশুরবাড়ি মানে বুঝো না? সাজিদের বাসার সবাইকে এখন এই মুহূর্তে এই বাসায় নিয়ে আসো।
ওটাকে তোর শ্বশুরবাড়ি বলছিস কিভাবে? ওই বদমাসটা তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে না? তোর ডিভোর্স দেওয়ার পর ওটা তোর শ্বশুরবাড়ি হয় কিভাবে? ডিভোর্সের কথা শুনে অনিকার বুকটা মোচড় দিয়ে উঠল। সাজিদকে ডিভোর্স দেওয়াতে তো সেই বাধ্য করেছিল। ভাগ্য ভালো ডিভোর্স পেপারে অনিকা এখনও সাইন করেনি, তাই এখনও অনিকা আর সাজিদের ছাড়াছাড়ি হয়নি। অনিকা বলল, না আম্মু, ওনারা এখনও আমার শ্বশুর শাশুড়ি, কারণ আমি এখনও ডিভোর্স পেপারে সাইন করিনি। তুমি তাদের এখানে আসতে বলো প্লিজ। না, পারবো না। এদের মতো নির্লজ্জ বেহায়া ছোট লোকদের চেহারা দেখলেই আমার গা জ্বলে। আর তার জায়গায় তাদেরকে বাসায় আসতে বলবো, কখনোই নয়। প্লিজ আব্বু প্লিজ, তুমি এদেরকে এখানে এই মুহূর্তে আসতে বলো। আর এদেরকে এভাবে গালি দিও না। আজ আমি তোমাদের সবাইকে একটা সত্যি কথা বলতে চাই। দয়া করে আমার এই কথাটা রাখো। কি সত্যি কথা বলবি? বলবো, আগে তাদেরকে এ বাসায় নিয়ে আসো, তারপর। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস দেখে তাদেরকে আসতে বলছি। অনিকার আব্বু সাজিদের আব্বুকে ফোন করে বাসায় আসতে বলে। প্রথমে সাজিদের আব্বু রাজি হলেন না, কোন মুখে তারা অনিকাদের বাড়িতে যাবে, কিন্তু পরে অনিকার কথা উল্লেখ করলে তিনি রাজি হয়ে যান। অনিকা তার আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে। তার আম্মু বলে ওঠে, কিরে, তোর এমন কি কথা আছে যার জন্য তুই তাদেরকে এখানে ডেকে আনছিস? না মা, তেমন কিছু না। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ বল। কেউ যদি গাড়ি নিয়ে এক জায়গায় যেতে নেয়, আর একজন বৃদ্ধ রিক্সা চালক যদি গাড়ির মধ্যে রিক্সাটি লাগিয়ে দিয়ে গাড়ির একটু রং তুলে ফেলে, এই জন্য যদি গাড়ির লোকটি রিক্সাওয়ালাটিকে গালাগালি করে মারতে যায়, তখন রিক্সাওয়ালাটিকে বাঁচাতে যদি একটা অপরিচিত মানুষ এসে গাড়ির লোকটাকে মারে, সবার সামনে অপমান করে, তাহলে এখানে দোষটা কার? অবশ্যই সেই গাড়ির মানুষটির। তার বাবার বয়সী বৃদ্ধ মানুষের গায়ে হাত উঠাবে? আর যে অপরিচিত মানুষটা গাড়ির মালিককে মারলো, তার কোনো দোষ নেই? না, নেই। কেন আম্মু? কারণ সে যা করেছে বৃদ্ধ মানুষটিকে বাঁচানোর জন্যই করেছে। তার জায়গায় আমি হলে একটা কেন 10টা থাপ্পড় দিতাম। তার কাছে টাকা আছে বলে কি সে গরিবের উপর অত্যাচার করবে নাকি? অনিকা ভাবনায় ব্যস্ত। এখন চল, তোকে খাবার দিই। না আম্মু, এখন নয়, তারা এলে একসাথে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে ছাড়, আমার কাজ আছে। আর একটু থাকি না আম্মু? ঠিক আছে, থাক। অনিকার আম্মু পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর তাদের বাসায় সাজিদের আব্বু সহ সবাই এসে পড়ে। অনিকার আম্মু আর অনিকা দৌড়িয়ে নিচে যায়। অনিকা গিয়ে সাজিদের মা বাবার পা ধরে সালাম করতে নিলে সাজিদের মা বাবা তাদের পা সরিয়ে নেন। সাজিদের আব্বু বলে উঠলেন, এটা তুমি কি করতে যাচ্ছিলে বৌমা? কেন? আপনাদেরকে সালাম করতে যাচ্ছিলাম। আপনারা তো আমার শ্বশুর শাশুড়ি হন, তাই না? আপনারা পা কেন সরিয়ে নিলেন? এরকমটা করতে যেও না। পায়ে হাত দিয়ে সালাম করাটা বিধর্মীদের রীতি। তাদের বিয়ে হলে তারা নিজেদের শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। মনে হয় তাদের কালচার কেন ফলো করব? কিন্তু পায়ে হাত রেখে সালাম করতে সমস্যা কোথায়? সমস্যা আছে বৌমা। তুমি একজন মুসলিম, তুমি শুধু মাথা নত করবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা ছাড়া আর কারোর সামনে মাথা নত করবে না। আর তাছাড়া কেউ যদি বিধর্মীদের রীতি অনুসরণ করে, তাহলে সে তাদের দলে বলে গণ্য হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি মা। আর কখনো আল্লাহ তাআলা ছাড়া কারোর কাছে মাথা নত করব না। এই তো ভালো মেয়ের মতো কথা। অনিকার আব্বু আম্মু অবাক হয়ে তাদের মেয়ে আর মেয়ের শ্বশুর শাশুড়ির আচরণ দেখছে। কি সুন্দর ব্যবহার তারা করছে। তাদের ছেলে সাজিদ তাদের মেয়ের সাথে এমন আচরণ কি করে করলো? মাঝে মাঝে অনিকার আম্মুর মনে হয় সাজিদ কখনো এমন কাজ করতে পারে না, কিন্তু অনিকার মুখের দিকে তাকিয়ে কেন যেন অনিকা যা বলছে তাই সত্যি মনে হয়। তারা সবাই টেবিলে বসে রাতের খাবার খেয়ে নেয়। সবার খাওয়া শেষ হলে অনিকার আব্বু অনিকাকে ডেকে বলে, আনিকা, তুই যেন সবাইকে কি একটা সত্যি কথা শোনাতে চাচ্ছিলি, এখন বল। অনিকা একটু ভয় পেয়ে যায়। ঢোক গেলে তার কেমন যেন ভয় করছে সবাইকে সত্যিটা বলতে। পরক্ষণে ভাবে যা হবার হবে, কিন্তু আজকে সবাইকে সে সত্যিটা বলবেই। আজ আমি তোমাদের একটা সত্যি কথা বলতে চাই।
যেটা আমি সবার থেকে এতদিন লুকিয়ে রেখেছিলাম। ভয়ে তোমাদের কাউকে বলতে পারিনি। কি এমন কথা আছে মামুনি যা তুমি সবাইকে বলতে ভয় পাচ্ছিলে? অনেকটাই অবাক হয়ে বলল, আগে সবাই বলুন যে সত্যিটা জানার পর কেউ আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেবেন না। তোমাকে আমরা দূরে সরিয়ে কেন দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে আমাদের সবটা খুলে বলো তো। হ্যাঁ, আগে তুই সবটা খুলে বল। আচ্ছা, তোমরা সকলে মন দিয়ে শোনো। তারপর অনিকা আস্তে আস্তে সকল ঘটনা খুলে বলে। আপনারা সবটাই জানেন, তাই আর লিখে গল্পটা বড় করলাম না। সবাইকে পুরো ঘটনাটা শোনানোর পর সেখানে সবাই অবাক হয়ে যায়। অনিকার আব্বু উঠে গিয়ে অনিকার গালে ঠাস ঠাস করে কয়টা চড় লাগিয়ে দেয়। তারপর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, সি, তুই আমার নিজের মেয়ে, তোকে আমি জন্ম দিয়েছি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। কি করে পারলি একটা সামান্য প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ ছেলেকে দিনের পর দিন কষ্ট দিতে? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? অনিকা তখন বাবার পায়ে পড়ে যায়। তারপর কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি যা করেছি ভুল করেছি, সব আমি রাগের মাথায় করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। এই আমার পা ছাড়, তোকে আমি কখনোই ক্ষমা করব না। তোর জন্য আমি এত ভালো দিনদার একটা ছেলেকে কত কিছু বলেছি, এমনকি তার মা বাবাকেও যা নয় তা বলে অপমান করেছি। তাদের লালন পালন নিয়েও প্রশ্ন তুলেছি, কিন্তু ভাবতে পারি নাই যে আমাদের ওই লালন পালনে ঘাটতি ছিল। বেআইন, আমাদের দয়া করে ক্ষমা করে দেন। আমরা এই মেয়ের কথা শুনে আপনাদের অনেক অপমান করেছি, আমাদের ক্ষমা করে দেন। সেখানে থাকা সবাই একদম পাথর হয়ে যায়, কারণ মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সাজিদের বোনগুলো তা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সাজিদের আব্বুর নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। তিনি কিছুই বলতে পারছে না, তার ছোট ভাইটিও কিছু বলতে পারছে না। অনিকা বাবার পা ছেড়ে তার মায়ের পায়ে পড়ে যায়। ও মা, তুমি তো জানো তোমার মেয়ে কত রাগী। তোমার মেয়ে রাগের মাথায় একটা বড় ভুল করে ফেলেছে, দয়া করে তাকে তুমি ক্ষমা করে দাও। তোকে মেয়ে বলতেও তো আমার লজ্জা লাগছে। যদি জানতাম তুই এরকম একটা কাজ করবি তাহলে তোকে জন্মের সময় গলা টিপে মেরে ফেলতাম, দুনিয়াতে আর আসতে দিতাম না। মা, এমন করে তুমি আমাকে বলতে পারলে? না বলার কি আছে? আর তুই কোনো ভুল করিসনি, তুই একটা বড় সড় অপরাধ করেছিস, তার জন্যে তোকে শাস্তি পেতে হবে। আমি যে কোনো শাস্তি পেতে রাজি আছি, শুধু দয়া করে আমাকে ক্ষমা করে দাও আর সাজিদের কাছে আমাকে নিয়ে চলো। তোকে আমরা ক্ষমা করার কি? তুই যাদের সন্তানের সাথে এইসব করেছিস তাদের কাছে গিয়ে ক্ষমা চা। অনিকা তখন দৌড়ে গিয়ে সাজিদের আব্বু আম্মুর পা জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। কাঁদার শব্দে তার ধ্যান ভাঙে। অনিকা তাদেরকে কাঁদতে কাঁদতে বলে, আপনারা আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি, জানি সেই ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তারপরেও দয়া করে ক্ষমা করে দিন। মা, তোমাকে আর কী বা দোষারোপ করব? নিজের ছেলেকে নিজেই যে চিনতে পারলাম না, নিজের ছেলেকে নিজেই বিশ্বাস করতে পারলাম না, এই হাতে নিজের কলিজার টুকরোটাকে কষ্ট দিয়েছি। বলেই সাজিদের আব্বু কপাল চাপড়াতে থাকলো। অনিকার আব্বু বলে উঠল, বেআই মশাই, এখন এভাবে ভেঙে পড়লে চলবে না। চলুন আমরা গিয়ে সাজিদের খোঁজ করি। কিন্তু সাজিদ এখন কোথায় আছে আপনারা কি জানেন? সে তো আনিকাই বলতে পারবে। আমি জানি না ও এখন কোথায় আছে। মানে? অনিকা তখন তাদেরকে 20 লক্ষ টাকা নেওয়ার পুরো ঘটনা বলে দেয়। অনিকার আব্বু ঘৃণার সহিত বলে, তুই এতটা নির্দয় কিভাবে হতে পারলি? শেষ পর্যন্ত নিজের স্বামীকে চাকর বানিয়ে গরুর মতো খাটাচ্ছিস। কি করে পারলি এত কষ্ট দিতে? তোর কি একটুও বিবেকে বাঁধলো না? আমি রাগের মাথায় করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। আমাকে সাজিদের কাছে নিয়ে চলো, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। এই চুপ কর, তোর এই ন্যাকামো বন্ধ কর। নিজের দোষে সাজিদকে হারিয়েছিস, আবার কাঁদছিস কেন? তোর কথায় বিশ্বাস করে আমি এত ভালো ছেলেটাকে কত কিছু বললাম, ভাবতেও আমার খারাপ লাগছে। তোকে আমি বলে রাখলাম
যতদিন পর্যন্ত না সাজিদ তোকে ক্ষমা করবে ততদিন পর্যন্ত আমাদের মা বাবা বলে ডাকবি না। বাবা দয়া করে এভাবে বলো না, আমার খুবই কষ্ট হয়। আমি তো একটা মানুষ হিসেবে ভুল হতেই পারে। সেভাবে আমারও একটা ভুল হয়ে গেছে, তাই বলে এভাবে পর করে দেবে? এই একদম আমাকে ছুবি না। তোর মতো নোংরা মেয়ের স্পর্শ পাওয়ার ইচ্ছা আমার নেই। সাজিদ কত ভালো একটা ছেলে ছিল, আমি তাকে কোনো সময়ই অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাতে দেখিনি, আর তুই তার নামে চরিত্রহীনের ট্যাগ লাগিয়ে দিলি। অনিকা কাঁদছে, কিছু বলতে পারছে না।